Maya, we'll meet randomly in the place of nowhere. You will never see me again. I promise. I promise. সুপ্রভাত মায়া, কেমন আছো? আজ বহু বছর পর মনে পড়ছে তোমাকে। কেমন আছো তুমি? মনে আছে প্রথম দেখা ম্যানহাটনে, সেই 90 দশকের শুরুর দিকটা? ফুটবল বিশ্বকাপ সবে শেষ হয়েছে, রৌদ্রোজ্জ্বল দিন। নিউ ইয়র্ক ফিরে যেতে চাইছে স্বাভাবিকতায়। অতিথিরা ফিরছে ঘরে, আর কানে ওয়াকম্যান, গলায় ঝুলানো নাইকানের N50 আওলা চুলের সেই ময়লা আমি। মনে আছে আমাকে মায়া? কিভাবে ভুলি সেই প্রথম দেখা তোমাকে। ছুটির দিন ছিল, লন্ড্রি শেষ করে ক্যামেরাটা নিয়ে বের হয়েছিলাম র্যান্ডম যা পাই ভেবে। এমন তো না আমরা পরস্পর চিনি দুজনকে, তবুও মার্কিন মূল্যকে তোমাকে দেখার পর প্রথমেই যেটা মনে হয়েছিল, তুমি কি আমার, কে তুমি আমার? অপ্রস্তুত হয়ে পড়েছিলাম নিজের কাছেই। আসলে লিগ্যালিটির দেশে অন্যতম ইলিগ্যাল আমি। এই দেশটাকে আমার কবরের মতো মনে হতো, শুধু মনে হতো কোনো দিনও আর ফেরা হবে না নিজের ঘরে। যদি কোনো দিন মরে পড়ে থাকি রাস্তায়, পুলিশ এসে আমার মলিন আইডি চেক করে কোনো মর্গে পাঠিয়ে দেবে। হায় রে গ্রিন ডলার, আর ফেরা হবে না কোনো দিন। তবু সেদিন তোমাকে দেখেই মনে হয়েছিল, এই তো আমার দেশ, আমার ঘর, আমার পুণ্যভূমি। মায়া, গ্র্যান্ড ক্যানিয়ন দেখেছ? আমি দেখিনি। খুব ইচ্ছা ছিল চপারে করে পুরো গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরে দেখার। সব ইচ্ছা কি পূরণ হয় না হবার বলো? 277 মাইলের শুকনো জলের পথ, 1800 মিটার গভীর ওই জ্যান্ট গিরিখাত আমাকে শুধু বারবার টেনেছে তার বুকের ক্ষত দেখাতে। আমি টের পেয়েছি আমার বুকে এর থেকে প্রশস্ত গভীর নিঃস্ব এক গিরিখাত রয়ে গেছে। হুহু, খালি। আমি দেখেও দেখতে চাইনি কখনো, বুঝতে পেরেও বুঝতে চাইনি, যেমন যা 2 বিলিয়ন বছরের চেয়েও পুরাতন, ওই ওই কোলারাডো নদীর অববাহিকার চেয়েও পুরাতন আর নিঃস্ব। টের পাই পাশাপাশি প্রকট হয়ে উঠতে থাকে আমার এই ঐকান্তিক একলা একলা বেঁচে থাকা, একলা সেলফ সেক্স, একলা সংগ্রাম। পৃথিবীর এলিয়েন মানুষ তার আগমন ও বসতির পূর্ব থেকেই আমার বুকের এই ক্ষত খোদাই করা ছিল। আমি শুধু এই মানুষের জঙ্গলে এসে এই ক্ষতকে এক নামকরণ করেছি, আর তা হচ্ছে মায়া। সেদিন ওখানে ম্যানহ্যাটনে আমার পাশের বন্ধু ঠাট্টা করে বলেছিল, ছেড়ে দে, তুই পারবি না ওকে জয় করতে। আমি বদলে একটা হাসি দিয়েছিলাম। হয়তো
ওই হাসির মানেই ছিল চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়া। তারপর তোমাকে কি দারুণভাবে ছবি তুলতে তুলতে তোমাকে ফলো করা। দেখলাম তোমার বাড়ির ঠিকানা, নাম্বার প্লেটে লেখা। আশ্চর্য, একই মহল্লায় আমরা থাকি, দেখা হয়নি কখনো আমাদের। আমার আনন্দে শিশুসুলভ আচরণ বেরিয়ে আসছিল স্বতঃস্ফূর্ততায়। ক্যামেরা নিয়ে যে রাস্তায় চলতে চলতে কতগুলো যে শূন্যে লাফ দিয়েছিলাম কে জানে। তারপর ফোন বুথ থেকে তোমার পাশের বাড়ির বন্ধুকে কল করে জানলাম তোমার নাম ক্যামেলিয়া। ভাবলাম, যা বাবা, এখানেও রবীন্দ্রনাথ। সেদিন সন্ধ্যায় তোমাকে ফলো করে যতগুলো ছবি তুলেছিলাম সেই সব ছবির প্রিন্ট নিয়েই তোমার নামে পোস্টালে ছেড়ে দিলাম অজ্ঞাত পরিচয়ে তোমার বাড়ির ঠিকানায়, যাতে লেখা ছিল ক্যামেলিয়া আহমেদ, 76-97 উডসাইড, নিউ ইয়র্ক। মায়া, প্রবাসে আমার নিজেকে খুঁজতে ভয় পেতাম। মনে হতো এই বুঝি ধরা পড়ে যাচ্ছি নিজের কাছে। ফেরারি আসামির মতো নিজের থেকে পালিয়ে বেড়ানো কি যে কষ্ট মায়া। সেই কবে দেশ ছেড়েছি, গ্রাম ছেড়েছি, সবুজ গ্রাম। আহ, চোখের নিচে ভাসে আজও ধান ক্ষেত, তার শামুক কঙ্কালের আল। আমি ভুলেই গিয়েছি সব মায়া। এখানে পাথরের সময়, পাথরের বাগান, অনুভূতির কোনো মূল্যই নেই। সেদিন তোমার পিছু ছুটে আর রান্না করতে পারিনি। তোমাকে ছবিগুলো পোস্ট করে রুমে আসতে আসতে রাত 8টা। পেটে টান পড়েছিল খুব। গত উইকেন্ডে রান্না করা ভাত ওভেনে ঢুকিয়ে দিয়ে ডাল বাটির দিকে হাত বাড়াতেই দেখি এত বড় আরশোলা ভাসছে ডালের ওপরে। ওর সুর ধরে টেনে ফেলে দিয়ে মেরে দিলাম নির্বিকার। ভাবলে সিন, এখানেই জীবন প্রত্যাশা ছেড়ে দেয় মায়া। কিছুই করার নেই তখন। রেস্টুরেন্ট অথবা রান্না করা খাবার সবই কল্পনা মায়া। আমি জানি এছাড়া আমার আর কোনো অল্টারনেট ছিল না। আমাকে সব করতে হয়, হয়েছে, যা আমার করা বাঞ্ছনীয় ছিল। ঘরের বাতি নিভিয়ে কয়েকটা মোম জ্বালালাম। প্রতিদিনকার মতো মোমের আলোয় কবিতা পড়ার শখ আমার অনেক দিনের। কেবলমাত্র এই সময়ে আমি দেবালয়ের পূর্ণ আলোয় ভাসতে পারি। ঠিক তখন আমার দেশ আর প্রবাসের মাঝামাঝি আর কোনো পার্থক্য থাকে না। যেমন সুবে সাদিক বা হ্যাভেন অ্যান্ড হেলের ঠিক মাঝখানটায় দাঁড়ানোর মতো অনুভূতি। মায়া, একমাত্র কবিতাই পেরেছে আমাকে পৃথিবীর তাবৎ সব বিচিত্র রঙা সুখ দেখাতে, যা আর কোথাও দেখিনি। তোমাকে কোনো পূর্ণিমা রাতে লা গারডিয়া লেকের পাড়ে নিয়ে যাব। সেখানে নীল জ্যোৎস্নায় একের পর এক শুনিয়ে যাব আমার প্রিয় কবির কবিতাগুলি। রবীন্দ্রনাথ থেকে নজরুল, সুকান্ত থেকে শামসুর রহমান, রুদ্র থেকে রাব, জয় গোস্বামী থেকে বিমল মিত্র, সব সব। শুধু তোমাকে একবার মুগ্ধ করতেই হবে, তাই আমার এত আয়োজন।
তুমি কি মুগ্ধ হবে না মায়া? কাল সকালে কিছু গোলাপ রেখে যাব তোমার নামে, তোমার দরজায়, তারপর কাছে। এইভাবেই তুমি আমার মায়া, নিত্য ধাবমান প্রবাহমান বিরাজে। তুমি আমাকে এভাবে হাতে নাতে ধরে ফেলবে আমি চিন্তাও করিনি। সেদিন তুমি মেসেসে ঢুকলে আর আমি রাস্তার ওপারে গেটের দিকে তাক করা ক্যামেরার চোখ রেখে তোমার ফেরার প্রতীক্ষায়, যেন স্নাইপার একটা বুলেটে ভর করে অপেক্ষা করছে তার স্বপ্নের বিজয়ের জন্যে। একটা নিশানা, একটা বুলেট, অতঃপর বিজয়। কিন্তু নিশানা কখন যে পেছনের গেট দিয়ে বেরিয়ে আমার পেছনে এসে দাঁড়িয়েছে আমি বলতে পারবো না। কাউকে খুঁজছেন? আপনার ছবিগুলো পেয়েছি, সুন্দর। মোট 1375টা ছবি গত 2 মাসে। কোনো মানে হয়? আমি ভূত দেখার মতো চমকে উঠেছিলাম। এতটা হকচকিয়ে যাওয়া আমার কোনো দিন হয়ে ওঠেনি। ভাবলাম যুদ্ধের বিজয়ের আগে শেষ একটা ভুল, আর আমি এখন হিটলারের ভূমিকায়। আমি ক্ষেপে উঠেছিলাম ওই 15টা শব্দে। মনে হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে, শিরাগুলো একে একে সব সোচ্চার হচ্ছে। মস্কো স্কোয়ার থেকে নেতা স্তালিনের ভাস্কর্য অপসারণে ওরা বিপ্লব করছে। আমি কতক্ষণ তোমার দিকে এভাবে তাকিয়েছিলাম মায়া মনে নেই। হেরে যাওয়া নয়, মনে হচ্ছিল এক স্নাইপারের অপমৃত্যু। আমরা পাশাপাশি হাঁটছি, আমি চুপ, তুমি বলছো। ভেবেছিলাম বলবে, জানেন আপনাকে পুলিশে দিতে পারি। কিন্তু তোমার এমন সহজ স্বাভাবিকতায় আমি আরো ভীষণ ভয়ে কুঁকড়ে যাচ্ছিলাম বারবার। কারণ আমি জানি অতি স্বাভাবিকতা অসুস্থতার লক্ষণ। হয়তো পরবর্তী কনসিকুয়েন্সের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। আলাদ্দিনের 4 টেবিলে সন্ধে নামলো দুজনার। এই প্রথম তুমি হাসলে, তা আবার মেনু হাতে। কি খাবেন? আমার মুগ্ধতার মিথস্ক্রিয়া তখনও চলছে মগজে। প্রবল গুলিবর্ষণ, ভেতরে গৃহযুদ্ধ। কি হলো, কি হতে চলেছে এইসব ভেবে উত্তর দিলাম, চা। আর কিছু লাইক শিক কাবাব অর সামথিং? না থ্যাঙ্কস। কেন করলেন এরকম? এত গোলাপ, এত ছবি, আমার সম্পর্কে আপনি কি জানেন বলুন তো? কতটুকু জানেন? কেন বলুন? এরপর হিটলারের শেষ পরিণতির মতন সেই সুইসাইডাল জবাব দিয়েই ফেললাম, যেমন মাটির একটা দাঁত উঠিয়ে গুজে দেওয়া সায়ানাইডের ক্যাপসুল প্রতীক্ষায় থাকে। যেমন মাটির একটা দাঁত উঠিয়ে গুজে দেওয়া সায়ানাইডের ক্যাপসুল প্রতীক্ষায় থাকে কবে একটা দাঁত থেকে প্রেশার আসবে আর সব শেষ। তেমন করে এক শব্দ উত্তর দিয়ে দিলাম, ভালোবাসি। মায়া, ভালোবাসি কথাটি শুনে চমকে গেলে কেন? সামলে নিয়ে হাত বাড়ালে চায়ের কাপে চুমুক। দৃষ্টি আমার 2 চোখের মাঝে তীক্ষ্ণ এবং ধীর। কোনো কথাই হলো না আর আমাদের, শুধু সময় আমাদের মুখের দিকে তাকিয়ে
কখন এই পাথর প্রতিম নীরবতা ভাঙবে আর ওরা ফেটে পড়বে উল্লাসে, যেন বিউটি অ্যান্ড দ্য বিস্টের মতন এন্ডিং কিংবা তৎসম মর্যাদার কিছু। অসংখ্য বাজি পড়াবে আকাশ, মহাশূন্য থেকে নভোচারী গ্র্যাভিটির কনফারেন্স ছেড়ে ওকে দিয়ে বুঝবার চেষ্টা করবে আসলে পৃথিবীতে সে কি মিস করছে। পাশাপাশি চলতে চলতে তোমার বাড়ির ট্যারেসে কাঁধের ব্যাগে ঘাড় নিচু করে চাবি খুঁজছ। অনেক রাত হয়ে গেল, আর আমি দেখছি কিছু চুল অবাধ্যতায় নেমে আসছে তোমার চিবুক বেয়ে, যেন বাঁধ নামানা প্রাচীন বটের প্রশাখা ঝুলে এসে দোকান খুলে বসেছে বৃক্ষ হবে বলে। আমি আবিষ্কার করলাম ওই কিছু আসলে বৃক্ষের সমমর্যাদার সৌন্দর্যে সূচিত, কিংবা আমার সুচিত্রা সেন, চির ধ্রুপদী, চির মোহময়তা, অথবা অতটা গভীরতায় বনলতা। আমি ভাবছি সময় থমকে গেছে, নিঃশ্বাস আরো ওজনদার বুকের পাল্লায়। তুমি দরজা খুলে প্রবেশ করছো, আর আমি বাইরে দাঁড়িয়ে তোমার চাবি খুঁজে দরজা প্রবেশ পর্যন্ত মগজে এইসব আবোল তাবোল বকে যাচ্ছে। তোমার আমার দূরত্ব ততক্ষণে 7 গজ হবে, যতটা দূরত্বে অতিথি আর আতিথেয়তার সম্মানসূচক পার্থক্য দাঁড়িয়ে যায়। ভেতরে গুমোট অস্থিরতা, মনে হচ্ছে আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলছি, কাল থেকে আমরা আবার স্ট্রেঞ্জার্স। দম আটকে বলে ফেললাম আমার উত্তরটা। তুই ভ্রু কুঁচকে আমার দিকে কয়েক সেকেন্ড তাকালে, তারপর 3টা সিঁড়ি বেয়ে আমার দিকে এগিয়ে আসছো। আমার নিঃশ্বাস শূন্যের কোঠায়, স্পন্দন লীন, আমি ব্ল্যাঙ্ক। পিঠে হাত রেখে ঠোঁটে আশীর্বাদ করে দিলে কোনো গ্রীক দেবীর মতন। সে রাতে আমি আর বাসায় ফিরিনি মায়া। সে রাতে তুমি আমায় মহাশূন্য সহ নক্ষত্র খচিত আলোক বর্ষ দেখিয়েছিলে। মরে গেলে হয়তো মায়া পাবো না, তাই সেদিন মরে যেতে যেতেও যাইনি। আমি হাসপাতালে, পাশে তুমি, জানালার মিষ্টি রোদে কেটে ফেলা ছোট চুল, আর বাইরের ওই চঞ্চল ছোট্ট পাখিটা দেখলাম একই আনন্দে হাসছে ভাসছে। স্যালাইন চলছে শিরায়। একটা হাত ধরে বললে, জীবনে মাইনর অ্যাক্সিডেন্টের প্রয়োজন আছে, তা না হলে বুঝবে কি করে জীবন কতটা মূল্যবান। আসলে মায়া, আমি দেখেছি জীবনের স্বাদেও বৈপরীত্য। যে স্বাদ তুমি ভুলে গেছো স্মৃতির সম্ভাষণে, সেই স্বাদ ফিরে পেতে অবশ্যই রিইনকার্নেশনের প্রয়োজন আছে। অ্যাগ্রিড মায়া। কিন্তু মায়া, সব স্বাদ কি ভালো লাগার? সব স্বাদ কি মনে রাখার না রাখতে হয়? কি জানি, হয়তো বেশি ভাবতে নেই, হয়তো এখানেই ভয়। মায়া, তোমার ঠোঁটের স্বাদ, সফেদা ফলের ঘ্রাণ, মোহনীয় মাতালের মতন। যেমন ভোলা সম্ভব নয়, তেমনি এমন কিছু ঘ্রাণ আছে আমি আর মনে করতে চাইলেও পারবো না কোনো কালেই। যেমন সেই ছোট আমির নোনা ধরা দেয়ালের স্কুল, পলিথিন শপিং ব্যাগ ভর্তি আমার ছেঁড়া বইয়ের পাতা,
রাতে কেরোসিনের কুপির আগুনে তর্জনী নিয়ে খেলা, ঘ্যান ঘ্যানের সুর তোলে একই পড়া বলা, এ সবই আমার কাছে ঘ্রাণ। আমার অবচেতন মন আর মনে রাখে নাই মায়া। সেদিন অনন্যায় ওই বইয়ের দোকানে হাতে একটা বই নিয়ে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে কিছু লাইন চোখে পড়েছিল মায়া। প্রিয় মৃত্যু, একটা হাগ দেবে, ডিপ হাগ। মায়া, তুমি যাকে অ্যাক্সিডেন্ট বলে রসিকতা করে হালকা করতে চেয়েছিলে, আসলে তুমিও জানো ওটা একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট ছিল। তোমার আমার সময় হলিউডের রোমান্টিক চলচ্চিত্রের মতো কাটছিল। ওয়াইন রঙা সূর্যের দিন আর মখমলের রাত, একসাথে নিষিদ্ধ প্রপাত। নাচ নেই, গান নেই, অথচ কি নির্মল, কি স্বচ্ছ এই চাওয়া দুইজন পরস্পরের। পুতু পুতু প্রেম কোনোদিন ভালো লাগেনি আমার, তোমারও তাই। কি আশ্চর্য, আমাদের মিল ঠিক এক জায়গায়। স্পিলবার্গ থেকে ফ্রান্সিস কপলা, আমরা পরস্পরকেই খুঁজে পেয়েছি নানা রূপে, নিনো রোঠের আবহে, নানা মহিমায়। কতটা ভালোবাসায় তুমি মুগ্ধ হও, তোমার মুগ্ধতা আরাধনা হয়ে এসেছে বারবার আমার শোবার ঘর থেকে লিভিং রুমে, কিচেনে, সবখানে, সব জায়গায়। মাঝরাতে কখনো ঘুম ভেঙে গেলে জাপটে ধরেছি তোমায়, না কোনো কামের প্রলোভনে নয়, আশ্রয়ের আশায়। আমার বন্দর, আমার নগর, আমার জেটি, যেখানে কেবল আমি সত্য, একমাত্র আমি শাশ্বত এবং উজ্জ্বল। তোমার প্রতি আমার এমন বানভাসী দুর্বলতার অন্যতম কারণও ছিল তোমার আমাকে আশ্রয় দেওয়ার ক্ষমতা, যা আমি শ্রদ্ধা করি। আমি যখনই উন্মত্ততায় মেতেছি, তুমি কখনো হ্যাঙ্গার হয়ে এসেছ, কখনো বা জেটি কিংবা স্বভূমি। আপন মধ্যাকর্ষণে বুকে নামিয়ে এনেছ আমাকে প্রবল যত্নে। খুব ঋণী, খুব কৃতজ্ঞতাই তোমার কাছে মায়া। আর তাই তো আমি তোমাতেই সারা জীবন কৃতজ্ঞতার সাথে আবদ্ধ থাকতে চাই। যেমন করে সম্মানসূচক দরখাস্ত লিখতাম ছেলেবেলায় স্কুলে বড় স্যারের কাছে, বিনম্রতায়, তেমনি করে সামনে আমায় রাখো ধরে। আমার প্রাণে খেলার সে ঢেউ দোলাও 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 আমার হৃদয়। তোমার ব্যস্ততা আমার অনুভূতির প্রতিবন্ধকতাকেই আহ্বান করেছিল বারংবার। মার্কিন তালুকে সবাই ব্যস্ত, এটা যেমন সত্যি, এটাও সত্যি যে তবুও প্রেম হয়। মানুষ অবসরে স্বপ্ন দেখে, কবিতা পড়ে, ভালোবাসে ক্লান্তির দানে। আসলে তোমার ব্যস্ততার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছি ক্রমাগত মায়া। স্টারবাক্স জুড়িয়ে পানসে হয়ে আসে। আমার না কাটে সময়, না কাটে তোমার প্রতীক্ষা। উইকেন্ডের সন্ধ্যায় কফি শপের কাউচটাকে অযথাই প্রকাণ্ড আর বিদ্রুপাত্মক মনে হয়। আমি রাস্তায় বেরিয়ে যাই শূন্যতায় ভর করে,
ব্রডওয়ে ধরে হাঁটতে থাকি, পুড়তে থাকি নিষ্ক্রমণ আগুনে, ভুগতে থাকি গন্তব্যহীনতায়। মদ কিনে খাওয়ার অভ্যেস নেই বলে মাতাল হতে পারেনি কখনো, কিন্তু সেদিন খুব মাতলামি আমাকে টানছিল। মাঝরাতে ঢাকাতে যেমন প্রতিবেশী ওই ভুড়িওয়ালা বাড়ির গেটে মাতলামি করে সারা পাড়া মাথায় তুলত, তেমন মাতলামি, ভদ্রতার ধার না ধারা মাতলামি। কিন্তু আমি তো তাও পারলাম না মায়া। প্রচণ্ড ঠান্ডা, সইতে পারছি না মায়া। আমি হাঁটছি আর আমার সামনে তোমার মুখ, হাসি, কণ্ঠস্বর, আবার আমার দেশ, বন্ধু, লাল আড্ডা, পাগলা কৈশোর, এসব স্ন্যাপশটের মতো মগজে ক্রিস ক্রস খেলছিল। আর আমি বোবা মনে তুমিহীনতার ক্লেদের কাদায় মাখামাখি করে হেঁটে যাচ্ছি এই ইনসমনিয়াক শহরে। কখন রাত বাড়ল, কখন এইসব মস্তিষ্ক প্রসূত জটিলতার দেয়ালে অন্ধের মতো হাতড়াতে হাতড়াতে আমি আবার আমার বাসার গেটে বলতে পারবো না। চাবি মেরে দরজা খুলে প্রবেশ করে আলো জ্বালানোর জন্য সুইচবোর্ড হাতড়ে ফিরছি জটিলতায়। এমন সময় একটা মোমের আলো জ্বলে উঠল ডান পাশ থেকে। ভেসে ওঠা মোমের আলোয় আমি চেনে নিলাম তোমার মুখ। খোলা চুলে, চাপা রঙের শাড়িতে, দেবীর মতন চোখ তুলে তুমি বললে, পৃথিবীর মতন সত্য সবুজ হও, জীবন সুন্দর ও সাবলীল হয়ে উঠুক তোমার সৃষ্টিতে, কাজে আর ভালোবাসায়। শুভ জন্মদিন। এদিকে আসো। মায়া, সুখে থাকার দিনগুলো কেমন ফুরিয়ে যায়, বসন্ত পালিয়ে যায় আলসে দুপুরের মরচে পড়া গ্রিলের ফাঁক দিয়ে। টেবিলে রেখে চলে যায় আসন্ন তাপদাহের নিমন্ত্রণ পত্র। ফসলি ক্ষেত পুড়ে যায় মায়া, মন পুড়ে যায়। ভোরবেলায় বাংলাদেশের নাম্বার থেকে কল এলো। মায়ের শরীর নাকি ভালো নেই। আমি যদি চাই বাংলাদেশে যেতে পারি, বলা হলো, কিন্তু আমাকে নাকি জানাতে হবে কয়েক ঘন্টার মধ্যে। আমার বুঝতে বাকি রইল না, মা আর নেই পৃথিবীতে। এই প্রথম বুঝতে পারলাম পৃথিবীতে কত একা, কত নিঃসঙ্গ আমি। আমেরিকাতে গত এত বছরে কাগজ না পাবার যন্ত্রণা, সব বিলাসিতা, সব অর্থহীন মনে হচ্ছিল আমার সম্পূর্ণ শরীরকেও অ্যানেস্থেসিয়া করে ফেলেছে। কোনো অনুভূতি নেই, শুধু টের পাচ্ছিলাম চারদিক শূন্য আর বিরাম। চোখের সামনে টেবিল ল্যাম্পের আলো, জানালার ওপাশের নাগরিক স্বর্গ, নিউ ইয়র্ক শহর, দৃশ্যপট আমার দুই চোখের সামনে অন্ধকার হয়ে ছোট হয়ে আসছিল। যখন জ্ঞান ফিরল, আমি মেঝেতে পড়ে আছি। বাইরে রাজ্যের আলো। আমি হামাগুড়ি দিয়ে বেডের পাশের হোম ফোনের রিসিভার তুলে তোমাকে ডায়াল করলাম, তুমি ধরলে না। তারপর এজেন্সিতে বুক করলাম প্লেনের টিকিট। পরদিন ভোরে বাড়িতে কল করে জানিয়ে দিলাম আমি আসছি। শুনলাম স্বজনদের কান্নার রোল। তোমাকে আবার কল করে মেসেজ দিয়ে রাখলাম,
এও জানালাম যাচ্ছি। সারাদিন ঘোরের মধ্যে কেটে গেল মায়া। পাসপোর্ট টিকিট করে এনে বাসার থেকে বের হলাম হাডসনের তীরে একটু দাঁড়াবো বলে। কখন যে মাঝরাত বয়ে নিয়ে এসেছে নদীর বাতাস বলতে পারবো না। বাসায় ফিরে দেখি আমার লকার ভাঙা, পাসপোর্ট টিকিট নেই। তুমি এসেছিলে বুঝতে বাকি রইল না, কারণ আমার বাসার আর একটা চাবি তোমার কাছেই থাকে। বুক ভেঙে কান্না এলো। পুরুষ হয়ে জন্মানোর মধ্যে এটা অভিশাপ, আবার এটাই শক্তি যে তারা কাঁদতে পারে না। মায়া কাঁদার ক্ষমতা রাখে না। শিশুকালের পর না কাঁদতে পারার বন্ধ্যত্ব যে কতটা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক, যে পুরুষ কেবল সেই বুঝে। আবার দাঁড়ালাম তোমার মুখোমুখি। সব বুঝেও তুমি তোতা পাখির মতন বলছো তুমি যাবে না, তুমি যাবে না, তুমি যাবে না। সত্যি কথা হলো, এই প্রথম তোমার ওপর ভীষণ রাগ হচ্ছিল। তোমাকে কোনোদিন এতটা অবিবেচক মনে হয়নি আমার। তোমার হাত থেকে পাসপোর্ট টিকিট একরকম ছিনিয়ে নিয়ে যখন আমি ঘুরে দাঁড়িয়েছি, তুমি অঝরে কাঁদেছ। আমি শুনলাম পেছন থেকে তুমি নিচু স্বরে বললে, আমি প্রেগনেন্ট। মায়া, মায়া, শেষ বলে সত্যি কি কিছু আছে? যেদিন তোমাকে আর তোমাকে দিয়ে আমার সবচেয়ে বড় উপহার ফেলে চলে এসেছিলাম, সেদিন বিচ্ছিরি রকমের বৃষ্টি ছিল রাস্তায়। এই প্রথম নিউ ইয়র্কের বৃষ্টিতে ভেজা স্বাদ হলো সব হারিয়ে ফেলার স্বাদ। এই প্রথম আমি জনসম্মুখে ভিখারির মতন আহাজারিতে কেঁদেছিলাম। এইভাবে পুরুষ কাঁধে, তাই না মায়া? ঝুম বৃষ্টিতে। বিগত বছরে এই প্রাচুর্যের শহরে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তুমি এলে, আমাকে ঊর্ধ্বমুখী তুলে ধরলে সূর্যের বরাবর, যেন আমি সত্য, শাশ্বত। আমি সূর্যের দিকে মুখ করেই কাটিয়ে দিলাম সময়। যতদিন বাঁচব তোমাতেই থাকবো মায়া। আমার জন্য ভেবো না। মানুষ সময় অতিক্রান্তে শিখে নেয় স্বাবলম্বী হবার সহজ পাঠ। এগিয়ে যেতেই হবে, কারণ পৃথিবী তোমার মৃত্যুর দিনক্ষণ গুনছে প্রতি মুহূর্তে। ক্ষমা চাইব না। তোমার গর্ভে আমাদের যে অনাগত সন্তান, তার মা তুমি। ভাবতে পারো মায়া, তুমি মা। পৃথিবীর দেয়া মানব জাতির সবচেয়ে বড় উপহার যে শব্দ। আমি জানি আমার এই চলে যাওয়াতে তুমি কাঁদবে না, কারণ প্রত্যেক সন্তানের মার কাছে যাওয়াটা জন্মগত অধিকার, তাই না? কবে আমাদের দেখা হবে জানি না। একটু পরেই প্লেনে ঢুকে যাচ্ছি, আর দেখা হবে না। নিজের যত্ন নিও মায়া। প্রিয় কবির কয়েকটা লাইন তোমাকে খুব শোনাতে ইচ্ছা করছে। মনে আছে কত রাত আমি অ্যাস্টোরিয়া পার্কের বেঞ্চিতে শুয়ে শুয়ে কবিতা শোনাতাম তোমাকে। ওপারের নির্ঘুম ম্যানহ্যাটন আর তার স্নিগ্ধ আলোয় ভেসে যেত নদীর জোয়ার। কবিতার শব্দগুলি গন্ধরাজে ফুলের সুবাস নিয়ে যাচ্ছে। তোমার কোলে মাথা রেখে ভাবো
এই শেষবার আমার প্রিয় কবির কবিতা আমি শোনাচ্ছি তোমাকে। প্রিয়তমা, পাতাগুলি ঝরে যাবে, মনেও রাখবে না আমি কে ছিলাম, কি ছিলাম, কেন আমি সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী, হয়েছি হিরণ দাহ, হয়েছি বিজন ব্যথা, হয়েছি আগুন। আমি আমি আধার স্পর্শ করে কেন তাকে বলেছি হৃদয়, তৃষ্ণায় তাড়িত তবু কেন তাকে বলেছি ভিক্ষুক আমি, এ জলের পাত্রে জল চাই না, বিষ চাই, বিশুদ্ধ পানীয় মায়া। প্রিয়তমা, পাতাগুলি ঝরে যাবে, মনেও রাখবে না মায়া। পাতাগুলি ঝরে যাবে, মনেও রাখবে না মায়া। We'll meet randomly in the place of nowhere. You'll never see me again, I promise. I promise. এই হচ্ছে গালিব আজিম ভাইয়ের মায়া। আজকে বহু বছর পর। একটা সময় ছিল না, মন খারাপ হলেই মায়া পড়তাম, রোজই পড়া হতো, এমন একটা সময় ছিল। আজকে কত বছর পরে